প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যেই বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে কিডনির পাথর এর জটিলতা এবং চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেই বিষয় আসলে কিডনির পাথর, এটি নিয়ে আসলে অনেক প্রশ্ন এবং সাধারণ মানুষের মনে কিছু কিছু ধারণাও আছে, তার মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও আছে, আবার হয়তো কিছু ঠিক ধারণাও আছে। আপনার কাছ থেকে আসলে আমরা সেই বিষয়ে শুনবো। প্রথমেই জানতে চাই যে কিডনিতে পাথর যে হচ্ছে, কাদের হচ্ছে এবং কেন হচ্ছে, কারণটি যদি আমাদের। রাইট, কিডনি পাথর নিয়ে আসলে অনেক ভ্রান্ত ধারণা আছে। তো কিডনির পাথর অনেকগুলো কারণে হয়। কিছু কারণ হচ্ছে আননোন, আর কিছু কারণ হচ্ছে যে কোনো কারণে যদি জন্মগতভাবে কিডনির রাস্তায় কোনো ব্লক থাকে বা অবস্ট্রাকশন থাকে আমরা যেটা বলি। 2 নম্বর হচ্ছে যে শরীরের কম্পোজিশন যদি চেঞ্জ হয়, যেমন ক্যালসিয়াম যদি কোনো কারণে বেড়ে যায়, শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তারপরে শরীরে যদি ইউরিনারি ট্র্যাকে রিকারেন্ট ইনফেকশন হয়, সেই সব ক্ষেত্রেই আমাদের সাধারণত পাথর তৈরি হয়। আবার যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি থেকেও অনেকের পাথর হয়। যারা একটু ওবেস তাদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা একটু সল্টি ফুড বেশি খায় তাদেরকে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যারা হচ্ছে লবণ জাতীয় জিনিস বা লবণ বেশি খায় এবং ভেজিটেবল বা ফ্রুটস কম খায় তাদেরও পাথর হতে পারে। তো সুতরাং পাথরের বিভিন্ন কারণে হতে পারে। কি কি ধরনের উপসর্গ দেখা যায় একজন সাধারণ মানুষ? একটা কিডনিতে পাথর হলে কিডনির পাথরের উপসর্গ, ফার্স্ট উপসর্গ যেটা মানুষ আমাদের ডাক্তারদের কাছে যান সেটা হচ্ছে ব্যথা। বিভিন্ন টাইপের ব্যথা হতে পারে। এটা যদি কিডনিতে হয় আমরা একটা বলি ডা ল্যাকিং পেন, অর্থাৎ একটা মৃদু ব্যথা থাকে পিছনের দিকে, এবং এই ব্যথাটা যখন সে মুভমেন্ট করে বা নড়াচড়া করে তখন ব্যথা বাড়ে। এই পাথরটা যদি কিডনির একটু উপরে, মানে কিডনির রাস্তার উপরে চলে আসে, অর্থাৎ পেলভিসে চলে আসে, তাহলে কলিকে পেন, যেটাকে আমরা বলি কামড়ায় ধরা পেন তৈরি হয়। এটা যদি ইউরেটারে চলে আসে, অর্থাৎ কিডনির যে নালি, সেই নালিতে যদি চলে আসে, তাহলে পেনটা কেমন হবে? সেটা হচ্ছে খুব কলিকি একটা পেন, অর্থাৎ মানে প্রচণ্ড পেন হয়, এবং এই পেনটা পেটের থেকে শুরু হয় এবং নিচের দিকে রেডিয়েট করে, যেটাকে বলি আমরা লয়েন টু গ্রোইন পর্যন্ত একটা পেন যায়। এই একটা সিমটম পেন। আবার অনেক সময় পেশেন্ট কিডনির রাস্তা বন্ধ হয়ে গেল বা পেলভিসে পাথর এসে দাঁড়ানোর পরে কিডনিটা ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে কিডনিতে একটা চাকা নিয়ে প্রেজেন্ট করে, এটা একটা প্রেজেন্টেশন। অনেক সময় এই পাথর দিয়ে কিডনির রাস্তা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কিডনির ভিতরে পুজ হয়ে যায়। এই অবস্ট্রাকশনের পরে একে আমরা বলি পায়োনেফ্রোসিস। এই পুজ থেকে রোগী অনেক সময় কিডনি একদিকে একটা চাকা নিয়ে আসে, সাথে জ্বর আসে, বমি থাকে, মানে ক্ষুধামন্দা, খাবার অরুচি থাকে, স্বাস্থ্য শুকায় যায়, এইটা নিয়ে আসতে পারে। অনেক সময় যদি 2 দিকের কিডনিতে পাথর হয় বা কিডনির রাস্তা ব্লক থাকে, অনেক সময় রুগী হয়তো সামান্য ব্যথা হয়, গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খাইলো, খেয়ে ব্যথা কমায় রাখে, এক সময় দেখা যায় তার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে এই পাথরের জন্য। সুতরাং কিডনি ফেলিওর নিয়েও প্রেজেন্ট করে। তো সুতরাং কিডনি পাথরের প্রথম জিনিসটা হচ্ছে যে ব্যথা, তারপরে চাকা নিয়ে প্রেজেন্ট করতে পারে, জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে কিছুদিন পর পর জ্বর হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, তারপর প্রস্রাবের সাথে পুজ যায়, এবং আবার কিছু কিছু ক্ষেত্রে তার কোনো সিমটমই থাকে না, অ্যাসিমটমেটিক কিছু পাথর থাকে। অন্যান্য উপসর্গের জন্য উনি হয়তো আল্ট্রাসাউন্ড করছে বা এক্স রে করছেন, তখন হয়তো দেখা গেল পাথর ধরা পড়ছে। এই ধরনের উপসর্গগুলো থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের সাধারণ মানুষরা তারা হয়তো কিছুটা উপসর্গ দেখা যাচ্ছে, কারোর হয়তো কিছু ব্যথা হচ্ছে, ওনারা খুব একটা গুরুত্ব সহকারে নেন না, এবং ডাক্তারের কাছে যে আসতে হবে এই ব্যাপারটাকেও তারা গুরুত্ব সহকারে নিতে পারেন না, নেন না, হয়তো সময় সুযোগ হয় না। সেক্ষেত্রে আসলে যদি দেরি হতে থাকে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন করছেন। একটা হচ্ছে যে সামান্য যদি ব্যথা হয় কিডনি রিজনে, অবশ্যই তাকে হাসপাতালে আসা উচিত।
যদি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সেও যদি যায় তাহলে একটা আলট্রাসাউন্ড এক্সরে করে দেখা যায়। এরপরে অনেক রুগী আছে তারা হচ্ছে ভুলবশত গ্রামের ডাক্তারের ওষুধ খায় অথবা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ যায়, তারা ডায়াগনোসিস না করেই ওষুধ দেয়। এখন কি সমস্যা হতে পারে? জিনিসটা হতে পারে যে কিডনিতে যদি দীর্ঘমেয়াদী একটা পাথর থাকে, যদি অল্প ব্যথা করে, তো পাথরটা যদি বড় হয়ে যায় যাকে আমরা বলি স্টেগহর্ন ক্যালকুলাস, এই ক্ষেত্রে পাথর হতে হতে কিডনিটা একদম নষ্ট করে দিতে পারে। এটাকে আমরা বলি জ্যান্থোগ্রামোটাস পাইলোনেফ্রাইটিস। এই স্টোনটা অনেক দিন যদি কিডনির পেলভিসে চলে আসে, রেনাল পেলভিসে, তাহলে দীর্ঘদিন থাকলে এটাকে মেটাপ্লাস্টিক চেঞ্জ করে ওখানে ক্যান্সার তৈরি হতে পারে। এটা যদি কিডনির রাস্তা বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দেয়, তাহলে দীর্ঘদিন থেকে এটা হাইড্রোনেফ্রোসিস বা পায়োনেফ্রোসিস ওই কিডনিটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি কিডনি ফেলে দেওয়া লাগে। আর যেটা হয় সেটা হচ্ছে যে কিডনির কিছু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়। যেমন ইউরেটার যদি বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলি হাইড্রোইউরেটোনেফ্রোসিস। তো হাইড্রোইউরেটোনেফ্রোসিস একটা পর্যায়ে কিডনির পাথর ছড়াই দিলে ওটা হয়তো রিকম্পেনসেট করতে পারে, তার ফিরে আসতে পারে। অনেক সময় দেখা যায় আমরা পাথর বের করে দেওয়ার পরও কিডনি তার নর্মাল ফাংশন ফিরে পায় না, তখন ওই যে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস জন্য অনেক সময় কিডনি ফেলে দেওয়া লাগে। তো যার কারণে এই অল্প ব্যথায় যদি প্রপার চিকিৎসা না হয় তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কিডনি ফেলে দেওয়া লাগতে পারে। পেটে ব্যথার ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনি যেটা বলছিলেন, যেখানেই পেটে ব্যথা হোক না কেন, সাধারণ মানুষ বা তাদের আসলে এক ধরনের প্রবণতা, সবাই মনে করেন এটা আমার গ্যাসের ব্যথা। এখন এখানে গ্যাস বলতে কি বোঝায় তাও কিন্তু অনেকে বোঝেন না, কিন্তু পুরো পেটের যেখানেই ব্যথা হোক না কেন এটা মনে হয় গ্যাসের ব্যথা। এ ব্যাপারে যদি আপনি একটু পরামর্শ দিতেন যে কখন আসলে তাকে গুরুত্ব সহকারে নিতে হবে। গ্যাসের ব্যথা নিয়ে সবাই ধারণা করে যে কোনো ব্যথায়, আসলে গ্যাসের ব্যথা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন, অর্থাৎ আমরা পেটের মাঝখানে উপরের দিকে যে ব্যথা, এবং এই ব্যথা বুকের দিকে যখন ওঠে এইটাকেই গ্যাস্ট্রিকের পেইন বলে, এবং অনেকের গ্যাস আছে। কিন্তু আপনার পেটের সাইডে যদি ব্যথা হয়, তল পেটে ব্যথা হয়, দুই সাইডে ব্যথা হয়, পিছনে ব্যথা হয়, অবশ্যই আপনার ধারণা করা উচিত যে কিডনিটাই ইভালুয়েট করে নিতে হবে। কারণ কিডনির ব্যথা পিছনের দিকে হতে পারে, তলপেটে হতে পারে, দুই সাইডে হতে পারে, এবং নিচের পেটেও অনেক সময় ব্যথা হয়, সুপ্রাভিউ রিজনেও ব্যথা হতে পারে। আরেকটা জিনিস যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে ওই যদি কারোর প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, বা প্রস্রাব যে যদি পুষ যাতে যায়, বা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তখন ডেফিনেটলি তাকে কোনো ডাক্তারকে অ্যাটেন্ড করা উচিত, এবং তখন আসলে ডাক্তার দেখানোটা অত্যন্ত জরুরি। অবশ্যই। কিছু কিছু রোগী আছেন যারা অন্যান্য কোনো রোগে ভোগেন, যেমন ডায়াবেটিস একটি এর মধ্যে। ডায়াবেটিসে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কি আসলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, অথবা উপসর্গ বেশি হওয়ার সম্ভাবনা থাকে কিনা, অথবা চিকিৎসায় কোনো রকমের দেরি হলে সেটার আরো বড় আকার ধারণ করে কিনা? আচ্ছা, ডায়াবেটিস পেশেন্টের পাথর বেশি হবে এমন মানে এইটা ক্লিয়ার কাট, যদি ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে তার পাথরের সাথে সম্পর্ক নাই। কিন্তু যেমন ডায়াবেটিস পেশেন্ট যদি আনকন্ট্রোল থাকে, তাকে আমি যেটা প্রিভিয়াসলি বলছিলাম যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ডায়াবেটিস পেশেন্টদের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইজ ওয়ান অফ দি কজ অফ স্টোন ফর্মেশন। সুতরাং ডায়াবেটিস পেশেন্টের স্টোন ফর্মেশন হয়, রিকারেন্ট ইনফেকশনের জন্য স্টোন হবে। এক নাম্বার দুই হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের পেন সেন্সিটিভিটি একটু বেশি থাকে, কম থাকার কারণে পাথরের যে ব্যথাটা অনেক সময় তারা বুঝতে পারে না। এই জন্য ডায়াবেটিক পেশেন্টের পাথর হলে তাদের সিমটমটা অনেক লেটে আসে, এবং যখন তার সিমটমটা আসে তখন দেখা যায় যে অলরেডি তার কিডনি হয় পায়োনেফ্রোসিস হয়ে গেছে, অথবা কিডনিটা নষ্ট হয়ে গেছে, অথবা এই যে আমি একটা ডিজিজ বলছিলাম জ্যান্থোগ্রানুলোমাটাস পাইলোনেফ্রাইটিস, যেখানে আমরা কিডনি ফেলে দিই, এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদেরই বেশি হয়। আপনি যেটা আমাদেরকে বলছিলেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে আসলে কিডনির পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা যদি মেল ফিমেল রেশিওটা দেখি তাহলে দেখা যায় ফিমেলরা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বেশি ভুগে থাকে। সেক্ষেত্রে কি আপনারা ফিমেলদের মধ্যেই কিডনির পাথর বেশি পান কিনা? এক্স্যাক্টলি, স্টাডিতে কিন্তু মেল স্টোন বেশি ফিমেলের আছে। ফিমেলের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কিন্তু যেটা সুবিধা ফিমেলে কিন্তু লোয়ার ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়। আর ছেলেদের যেটা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা হচ্ছে আপার ট্র্যাক্টে, যেমন বা পাইলোনেফ্রাইটিস হয় বা আপার ট্র্যাক্ট ইনফেকশন হয়, অথবা অবস্ট্রাকশন যে কজগুলো আছে, অবস্ট্রাকটিভ যে কজ, সেটা হচ্ছে ছেলেদের বেশি হয়। মেয়েদের যেহেতু
ইউরেথ্রা ছোট, যার কারণে তাদের অবস্ট্রাকশন কম থাকে এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম বেশি হয়, যার কারণে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের কারণে তাদের পাথরের অকারেন্সটা কম্পারেটিভলি কম। আমরা এবার একটু আসতে চাই ডায়াগনোসিস। যখন একজন রোগী এরকম পেটে ব্যথা নিয়ে আসবে তখন কিভাবে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয়? ডায়াগনোসিস সম্পর্কে জানার আগে আসলে আরেকটি ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই যে এই একই ধরনের উপসর্গ আর কোনো রোগে দেখা দেয় কিনা? আপনি যেগুলো বলছিলেন যে পেট Right. ব্যথা। হ্যাঁ, এই ব্যথা অনেক কারণ হতে হবে, যেমন ডান দিকের ব্যথা, পিত্তথলিতে পাথর হলে কিন্তু ডান দিকে অনেক ব্যথা করে এবং ওটা অনেক সময় কনফিউজ করতে পারে। তারপরে এই কিডনিতে কিন্তু পাথর ছাড়াও ইনফেকশন, যেমন পাইলোনেফ্রাইটিস, অ্যাকুট পাইলোনেফ্রাইটিসে ব্যথা করতে পারে। যেমন ডান দিকে ব্যথা হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হলে একটা ডিজিজ আছে, যারা বিশেষ করে ওয়াইন খায় বা স্মোক, আর তাদের কিন্তু অনেক সময় বা গলস্টোন ডিজিজ থাকলে তাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্যানক্রিয়াটাইটিস ব্যথাও কিন্তু অনেক ব্যথা হতে পারে, যার কারণে এই শুধু পাথরহলি যে কিডনি মানে কিডনিতে পাথরহলি যে ব্যথা হবে তা না, তাদের পাইলোনেফ্রাইটিস জন্য হতে পারে, গলব্লাডার পাথরের জন্য হতে পারে, তার প্যানক্রিয়াটাইটিস জন্য ব্যথা হতে পারে। এখন ইনভেস্টিগেশন, এই ধরনের ব্যথা আসলে আমরা যদি উপজেলা লেভেলে থাকি, তো উপজেলা লেভেলে আমি সবাইকে এই ব্যথা থাকলে দুইটা সিম্পল ইনভেস্টিগেশনের, তিনটা ইনভেস্টিগেশন বলবো। একটা হচ্ছে সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করবেন, একটা কেইউবি রিজনে একটা এক্স রে করবেন, আর একটা ইউরিন আরএমই করবেন। ইউজুয়ালি এক্স রেতে 90% পাথর কিন্তু এক্স রেতে চলে আসে, 10% পাথর আসে না, কারণ পাথরের 10% পাথর এক্স রেতে আসে না। তবে আল্ট্রাসোনোতে যদি ভালো আল্ট্রাসোনোলজিস্ট হয় তাহলে পাথর বলতে পারেন। আর ইউরিন পরীক্ষা করলে এটা একটা সিম্পল ব্যাপার। ইউরিনে যদি আমরা দেখি আরবিসি আছে, তাহলে আরবিসির অনেকগুলো কারণ আছে, পাথরটাও আমাদের মাথায় আসতে পারে। তো সুতরাং উপজেলা লেভেলে আমরা যদি একটা এক্স রে, একটা আল্ট্রাসোনো, একটা ইউরিন আরএমই করি, তাহলে আমরা একটা পাথরের ধারণা পেয়ে যেতে পারি। আর এখন ওয়ার্ল্ডের, ইভেন বাংলাদেশের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে সিটি স্ক্যান। আমরা যখন আমাদের কাছে যেসব রোগী আসে, আমরা যখনই পাথর সাসপেক্ট করি তখনই আমরা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান দিয়ে দিই, কারণ কন্ট্রাস্ট দিতে হলে ক্রেটিনিন নর্মাল থাকতে হবে, ক্রেটিনিন দেখতে সময় লাগবে। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে 100% পাথর দেখা যাবে। এক, 2 নম্বর পাথরের সাইজ দেখা যাবে। তারপরে আমরা একটা হাউস ফিল্ড বলি, মানে পাথরের ডেন্সিটিটাও আমরা বুঝতে পারি। এরপরে পাথরের লোকেশন, কিডনির কোন পজিশনে আছে, তাহলে কোন ট্রিটমেন্ট মডালিস্টটা তার জন্য ভালো হবে আমরা করতে পারি। এই জন্য আগে যেটা করা হতো এক্স রে, আল্ট্রাসোনো, আইভিউ, এখন কিন্তু আমরা আইভিউ খুব একটা ওয়ার্ল্ডে আইভিউ কোথাও করতেছে না, বাংলাদেশে আমরা অনেক অনেক জায়গায় আইভিউ জুনিয়র ডাক্তাররা করে, আমরা সিনিয়র এখন আইভিউ পারো। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি কিডনির পাথর, এর জটিলতা এবং চিকিৎসা নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। আপনাকে আমাদের সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ। কিডনির পাথর নিয়ে আমরা অনেক কিছুই শুনছিলাম আপনার কাছ থেকে, এবার একটু জানতে চাই চিকিৎসা নিয়ে। যখন একজন রোগী আসছেন, ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্টের কী কী অপশন আছে আমাদের কাছে? আচ্ছা, ট্রিটমেন্টে যদি আমি অপশনের কথা চিন্তা করি, তাহলে প্রথমে আমরা ট্রিটমেন্টের অপশন, একটা হচ্ছে এক্সপেক্টেন্ট থেরাপি, আমি ডিটেলস পরে যাচ্ছি। একটা হচ্ছে এক্সপেক্টেন্ট থেরাপি, নাম্বার 2 হচ্ছে ESWL, নাম্বার 3 হচ্ছে PCNL, তারপরে আছে RIRS, আমি এগুলো সব ব্যাখ্যা দিব। তারপরে হচ্ছে ওপেন সার্জারি। আর যদি ইউরেটারি স্টোন থাকে, URS উইথ ICPL। যদি ব্লাডার স্টোন থাকে তাহলে সিস্টোলিথালাপ্যাক্সি। অর্থাৎ ছুরির কাজটা খুব কম এখন পাথরের চিকিৎসায়। আগে যেমন পাথর হতো, আমরা কাটতাম, কিডনি থেকে পাথর বের করতাম। এখন কিন্তু আমি পার্সোনালি লাস্ট 1 ইয়ার কোনো কেটে পাথর বের করি নাই, 1 ইয়ার না, 2 to 3 ইয়ার্স। সো আমাদের এখানে অনেকগুলো অপশান আছে। তাহলে আমি এই অপশানগুলো একটু ডিটেলসে দিতে যাচ্ছি। একটা হচ্ছে এক্সপেক্টেন্ট থেরাপি। দেখেন, এক্সপেক্টেন্ট থেরাপি মানে আমরা আশা করছি এই পাথরটা বের হয়ে যাবে। তো এই পাথরটা যদি আমরা যেটা বলি 5 মিলিমিটার পর্যন্ত পাথর থাকে কিডনিতে, যদি এটা আপার ক্যালিক্স বা মিডিল ক্যালিক্স বা ইউরেটারে থাকে, 5 মিলিমিটার মতো পাথর কিন্তু এটা বের হয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে রুগীদের কিছু পরামর্শ দিই, একটু এক্সারসাইজ করতে বলি, সিম্পল কিছু ওষুধ দিই, আর এটা বেশি করে পানি খেতে বলি। যদি এই পাথর 5 মিলিমিটার হয়, তাহলে এই 5 মিলিমিটার পাথর, তার যদি সারফেস স্মুথ থাকে, তাহলে ইজিলি বের হয়ে যায়।
অনেক সময় 5 to 6 সেন্টিমিটার বা 6 মিলিমিটার পাথরও কিন্তু এমনি বেড়ে যায়, একে বলে আমরা এক্সপেক্টেন্ট থেরাপি। এই ক্ষেত্রে আমরা সিম্পল একটা ওষুধ দিয়ে দিই, সাথে একটু বেশি পানি খেতে বলি। অনেক সময় আমরা একটু এক্সারসাইজ করতে বলি, যেমন স্কেপিং করতে বলি, যে মেয়েরা যে দড়ি খেলা করে না, সেটা আমরা বলি। সেটা আমরা যদি 5 to 6 মিলিমিটার পর্যন্ত পাথর থাকে তাহলে কিন্তু কোনো ওষুধে বেরোয় চলে যায়। এইটার অ্যাডভান্টেজ অনেকে নেয়, অনেকে হচ্ছে যেমন কবিরাজি বা হোমিওপ্যাথি ডাক্তাররা কিছু ওষুধ দেন, দিয়ে বলেন যে এই ওষুধে বেরোয়েছে, আসলে এই পাথরগুলো কিন্তু এমনিই বেরোয় যায়। আমরা যখন ইউরোলজিস্টের কাছে যাই, আমরা একটু ইউরেটার ডাইলেটেড করার জন্য কিছু ওষুধ দিই, সাথে আমরা এই যে বেশি করে পানি খান, এক্সারসাইজ করে বেরোয় যায়। তাহলে এইটা একটা মেজর পোর্শন, যে যদি 5 মিলিমিটার পাথর থাকে, 5 to 6 মিলিমিটার, এই পাথর কিন্তু এমনি নর্মালি বের হয়ে যায়। এর পরের পাথর হচ্ছে যেটা ট্রিটমেন্ট হচ্ছে ESWL। তো ESWL কিন্তু আগে খুব পপুলার ছিল। ESWL হচ্ছে কি, আপনি শুয়ে থাকবেন, আপনার উপর থেকে আমরা একটা শক ওয়েভ দিই, পাথরগুলো গোড়া গোড়া হয়ে যায়, এরপরে প্রস্রাবের সাথে পাথর বের হয়ে যায়। তো এইটা আমরা সাধারণত 1 to 2 সেন্টিমিটার পাথর পর্যন্ত আমরা ESWL করতে পারি। কিন্তু ESWL এর একটু ফ্যালাসি আছে, যে ESWL যখন আমরা পাথর ভাঙি তখন কিডনির টিস্যু কিছু ইনজুরি হয়। তা কিডনি টিস্যু ইনজুরি হওয়ার জন্য অনেক সময় ক্রনিক স্কারিং হয়ে যায় কিডনিতে, পরবর্তীতে এটাতে হাইপার টেনশন হয়, যার কারণে একটু বড় পাথর হলে, যেমন 1.5 বা 2 সেন্টিমিটার হলে আমরা যে মেশিনগুলো ইউজ করি সেগুলো এখন আর ESWL খুব কম করা হয়। আগে কিন্তু ESWL খুব পপুলার ছিল বাংলাদেশে, এখন ESWL অতটা পপুলার নাই, খুব কম করা হয়। ESWL করা হয় কতগুলো ক্ষেত্রে, যখন আমি একটু পরে আসতেছি। তারপরের অপশান হচ্ছে RIRS। RIRS হচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে কিডনিতে ছোট্ট একটা পাথর আছে, এই 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে আমরা কিডনিতে যন্ত্র নিয়ে ঢুকে যাই, এন্ডোস্কোপি ঢুকে ওখানে যে লেজার দিয়ে পাথরটা গুঁড়া করে দিই, গুঁড়া করে আমরা ধরে নিয়ে চলে আসি, ক্লিয়ার হয়ে গেল। এটাকে হচ্ছে বলে RIRS। এটা হচ্ছে মডার্ন টেকনিক। তারপরে হচ্ছে PCNL। যখন পাথরটা একটু বড় থাকে, অর্থাৎ 1 সেন্টিমিটারের চেয়ে বড়, 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, অনেক সময় পজিশনগত কারণে বা ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না থাকলে আমরা PCNL করি। PCNLটা কি, আমরা পিঠে একটা ছোট্ট ফুটা করি, এই ফুটা দিয়ে আমরা এন্ডোস্কোপি ইনস্ট্রুমেন্ট ঢুকাই, ঢুকে ওখানে পাথরটা আমরা খণ্ড খণ্ড করি। সেটা হচ্ছে লেজার দিয়ে করতে পারি, সেটাকে আমরা আলট্রাসোনিক দিয়ে করতে পারি, সেটা নিউমেটিকের যে কোনো একটা এনার্জি সোর্স দিয়ে আমরা পাথরটাকে ভেঙে ফেলি। ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ধরে এনে আমরা সবসময় পাথর যখন বের করি এক্সরেতে আমরা দেখি, দেখে যখন এক্সরেতে সমস্ত কিডনি পাথর ক্লিয়ার হয়ে গেল, পাথর বেরোয় আসলো, এই অপারেশন করে রুগীকে আমরা একদিন মাঝখানে একদিন রাখি, যেদিন অপারেশন করি মাঝখানে একদিন রাখি, পরের দিন চলে যায়। এবং আমরা বলি যে রুগী পরের দিন যদি ফুটবল ম্যাচ খেলতে চায় তাও খেলতে পারবে কিডনি পাথর অপারেশন করে। আরেকটা মডেলিস্ট অফ ট্রিটমেন্ট, যেটা আগে কেটে করা হতো, এখন আর আমাদের করা হয় না, যার কারণে এটা নিয়ে আমরা আলাপ করছি না। যখন এগুলো কোনো ফ্যাসিলিটিস বা এগুলো কোনো জায়গায় অ্যাভেলেবল নাই তখন কেটে করা হয়। তবে এখন কেটে করাটা মোটামুটি আমরা সবাইকে ডিসকারেজ করি, কারণ একটা কাটলে এত দূর কাটা হবে, পেট একটা কাটা হবে, ধরেন একটা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে, তার জীবনে শুরু, ওই সময় যদি আমি কেটে পাথর করি, তার আরেকটা জিনিস হচ্ছে, যাদের পাথর একবার হয় তাদের কিন্তু আবার পাথর হতে পারে, 60 to 70% চান্স আবার পাথর রিকারেন্স হবে। এখন আপনি একবার কাটলেন, দ্বিতীয়বার পাথর হলে দ্বিতীয়বার কাটলেন, তারপরে আর কাটার জায়গা কই পাবেন? সেই জন্য আমরা কাটাটাকে ডিসকারেজ করি। আরেকটা হচ্ছে, যদি ইউরেটারে পাথর থাকে ইউরেটারে যদি পাথর থাকে, তাহলে আমরা সিম্পলি আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন ঢুকাই দিই, দিয়ে ইউরেটারে যায়, পাথর আমরা লেজার দিয়ে অথবা আল্ট্রাসোনিক দিয়ে বা শক্স পালস বলে, এগুলো দিয়ে আমরা পাথর গোড়া গোড়া করে পাথর নিয়ে ক্লিয়ার করে দিই, এবং এটা 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। তারপর মূত্রথলিতে যদি পাথর হয়, মূত্রথলিতে আমরা সিস্টোলিতলা প্যাক্সি বলে, আমরা মূত্রথলিতে ইন্ডোস্কোপি মেশিন দিয়ে ঢুকি, আমরা পাথর বের করি, তার অ্যানেস্থেসিয়ার ইফেক্ট শেষ হয়ে গেলে সে বাড়ি চলে যেতে পারে 4 থেকে 6 ঘন্টা, বা আমরা সাধারণত ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি কিডনির পাথর, জটিলতা এবং এর চিকিৎসা নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি।
বিরতিতে যাবার আগে কিডনির পাথর নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম, চিকিৎসাও আমরা শুনলাম, কারণ শুনলাম, কাদের হচ্ছে, কেন হচ্ছে, এগুলো যেরকম শুনলাম সেরকম চিকিৎসা শুনলাম। এবারে আপনার কাছে যে ব্যাপারে জানতে চাই যে এই চিকিৎসা করতে কি কোনো ধরনের জটিলতা হয় কিনা, এরকম আপনারা পান কি? এক্স্যাক্টলি, এটা খুব জানা উচিত। যেমন কিডনির পাথর বা কিডনির রাস্তায় পাথর, যেমন চিকিৎসা যদি সাকসেসফুলি করা যায় বা ভালোভাবে করা যায়, সে কিন্তু পাথর থেকে মুক্ত হলো, কিডনি তার সুস্থ হয়ে গেল। তদ্রূপের উল্টো একটা পিঠ আছে, যদি কোনো অপচিকিৎসা হয় বা ম্যাল ট্রিটেড হয়, তাহলে তার কিন্তু ভোগান্তি বেড়ে যায়। যেমন কিছুদিন আগে ওই কিডনির রাস্তায় যে পাথর আছে, অনেক সময় কিডনির রাস্তায় পাথর কেটে অপারেশন করলো, অথবা নন কোয়ালিফাইড সার্জন অপারেশন করলেন। অপারেশন করে দেখা গেল যে কিডনির রাস্তা থেকে পাথর বের করছেন, কিন্তু তার যে ডিস্টাল যে অবস্ট্রাকশন আছে সেটা হয়তো ইভালুয়েট করেননি, যার কারণে কি হলো, কিছুদিন পরে দেখা গেল যে জায়গায় কাটছেন ওই জায়গায় প্রস্রাব বের হয়ে আসতেছে। মূত্রথলিতে পাথর কেটে অপারেশন করলেন, কিন্তু এই জন্য পাথর অপারেশন করার আগে ফাইন্ড আউট দ্য কজ, কী কারণে হয়েছে এইটা আগে বের করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর স্ট্রিকচার ইউরেথ্রা আছে বা তার প্রস্রাবের রাস্তা বন্ধ বা পোস্টের ইনলার্জমেন্ট আছে, তার মূত্রথলিতে একটা পাথর হয়েছে, কেটে পাথর অপারেশন করলো, তারপরে কি হলো, ওই ঘা শুকাবে না, তখন তার পেট দিয়ে প্রস্রাব অনবরত ঝরতে থাকবে। কেটে কিডনির পাথর অপারেশন করলো, ওই প্রপার অপারেশন হলো না, তাহলে কি হবে, ওই দিক দিয়ে রক্ত আসা শুরু করলো। অথবা অনেক সময় যে জায়গাতে কাটা হয়েছে ওই জায়গাতে প্রস্রাব আসা শুরু করলো, সেক্ষেত্রে এগুলো চিকিৎসা জটিলতা হয়। তো এমনি যদি সামান্য কিডনির পাথরে যে পদ্ধতি অপারেশন করেন, প্রস্রাব রাস্তায় 2-1 দিন রক্ত আসতে পারে, সেটা স্বাভাবিক মাত্রায় আসলে সেটা হচ্ছে অনেক সময় যেহেতু পাথর যে জায়গায় থাকে ওই জায়গা থেকে পাথর আনার সময় একটু রক্ত আসতে পারে, কিন্তু এটা যখন প্রচুর রক্ত তৈরি আসে এবং প্রচুর আসতে থাকে, তখন ইটস এ প্রবলেম। তো এই জটিলতা যদি তৈরি হয়, তাহলেও আমাদের উপদেশ, কাল বিলম্ব না করে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন, কারণ এর মাল্টিপল চিকিৎসা আছে। এবং যাদের এই যে আমরা যেটা বলি ইউরিনারি ফিস্টুলা, যেটা হচ্ছে তলপেট দিয়ে প্রস্রাব আসে বা পেট দিয়ে প্রস্রাব আসে, এইগুলো যদি প্রপার চিকিৎসা করা যায়, তার ইটোলজিটা বের করে চিকিৎসা করা যায়, তাহলে এটা বন্ধ হয়ে যায় এবং এটা চিকিৎসা করে ভালো করা সম্ভব। আপনি যতগুলো সার্জারির কথা বলছিলেন, না কেটে আসলে বিভিন্ন রকমের পদ্ধতি, সেগুলোতে কিন্তু খুব দ্রুত রিকভারি হয় এবং যেদিন আসলে এই প্রসিডিউরটা করা হচ্ছে তার পরের দিনই রোগী বাড়ি চলে যাচ্ছে বা ওই দিনই চলে যাচ্ছে। কিন্তু যে কমপ্লিকেশনগুলোর কথা আপনি বলছেন, যেখানে ফিস্টুলা ডেভেলপ করে যাচ্ছে, সেক্ষেত্রে সেটার চিকিৎসা করতে গেলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এবং রিকভারি টাইম কত হতে পারে? যদি এটা যেমন মূত্রথলিতে পাথর যদি কেউ কেটে করে, ডিস্টাল যদি অবস্ট্রাকশন থাকে, যদি তার ভেসিকোকিউটানাস ফিস্টুলা আমরা বলি, যেটা তৈরি হয়ে যায়, এটি রিকভার করতে একটু সময় লাগবে, কারণ তাকে যদি ডিস্টাল অবস্ট্রাকশনটা আগে রিমুভ করতে হবে, তারপরে তার ফিস্টুলা বন্ধ হবে। অর্থাৎ তার ড্রেন যদি না হয়, তাহলে ড্রেন তো উচ্চায় পড়বে, প্রস্রাব আসবে, সুতরাং তার আউটলেট আগে আপনাকে ভালো করতে হবে। সুতরাং স্ট্রিকচার ট্রিটমেন্ট করতে হলে তাকে 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যেতে পারে। সুতরাং যদি কারো ইউরিনারি ফিস্টুলা হয়ে যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি তার সাফারিংস বেড়ে যাবে, কারণ তার হাসপাতালে আবার ভর্তি হবে, সেকেন্ড টাইম অপারেশন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাহলে কী হচ্ছে, তার মানসিক ট্রমা হবে, ইকোনমিক্যাল ট্রমা হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিডনিতেও একটা ট্রমা হলো। সেজন্য বিফোর অপারেশন আমি সবাইকে বলবো যে আপনারা ভালো একজন ইউরোলজিস্টের কাছে যান। যে কোনো ইউরোলজিস্টের কাছে গেলে ওনারা প্রপার ইভালুয়েশন করবেন, ইভালুয়েশন করে, এখন মনে করেন একটা কিডনির পাথর অপারেশন করলেন, তার পিইউজে অবস্ট্রাকশন আছে জন্মগতভাবে, আপনি পাথর বের করে দিলেন, আপনি কেটেই পাথর বের করলেন, পিইউজে অবস্ট্রাকশনে কিছু করলেন না, তাহলে কি হলো, আপনি যখনই নল খুলে দিবেন বা আপনি যখনই পাথর সেলাই করে দিবেন, কিছুদিন পরে ওটা কিন্তু কাজ করবে না, ওইটা দিয়ে পানি লিক করবে, ওই ফুটা দিয়ে পানি আসবেই, প্রস্রাব আসবেই। সুতরাং যদি আমি জানি যে তার এই অবস্ট্রাকশন আছে, এই অবস্ট্রাকশনের কাতর পাথর আছে, তাহলে আমাকে পাথর বের করার সাথে সাথে অবস্ট্রাকশনের অ্যাটেনশন দিতে হবে। শুধু পাথরের চিকিৎসা নয়, পাথরের কারণটার চিকিৎসা করা। এক্স্যাক্টলি।
যেটা আসলে এইখান থেকে জানতে চাই যে একবার কারোর পাথর হয়েছে, তার চিকিৎসা করা হলো, ওনাকে পরবর্তীতে কিছু মেনে চলতে হবে কিনা যাতে আবারও পাথর না হয়? এক্স্যাক্টলি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যাদের পাথর হয় তাদেরকে আমরা কতগুলো জিনিস আমরা করি। যেমন পাথর আমরা বের করে আমরা স্টোন অ্যানালাইসিস করি কি ধরনের পাথর আমরা বের করি। 2 নম্বর হচ্ছে যাদের রিকারেন্ট পাথর হয় বা যাদের পাথর হয়, আমরা তাকে প্যারাথাইরয়েড হরমোন বলে শরীরে একটা হরমোন আছে, সেটি টেস্ট করি। অনেকের প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে, যাদের প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকবে তাদের কিন্তু ক্যালসিয়াম বেশি হবে এবং এই ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে তাদের পাথরের পরিমাণ বেশি হবে। সুতরাং প্যারাথাইরয়েড হরমোনের চিকিৎসা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে জিনিসটা আমরা বলি যে যাদের পাথর হয় আপনি প্লেন্টি বলতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার খাবেন। আমি আবার অনেকে 5 লিটার 6 লিটার 7 লিটার পানি খাই, সেটা না, আপনি পরিমাণ মতন পানি খাবেন। 3 নম্বর হচ্ছে আমরা যেটা বলি যে আমাদের দেশের অনেকের অভ্যাস আছে প্রস্রাব আটকায় রাখা। কখনো প্রস্রাব আটকায় রাখবেন না, যখনই প্রস্রাব লাগবে প্রস্রাব করবেন। ইউরিনারি ট্র্যাকে কোনো ইনফেকশন হলে তার চিকিৎসা করবেন। আর যেগুলো হচ্ছে আমরা যে ইউরিক অ্যাসিড স্টোন যাদের হয় তাদের ক্ষেত্রে আমরা উপদেশ দিই মাটির নিচের কোনো জিনিস খাবেন না, যেমন ওল, কচু, তারপরে আলু, এগুলো, তারপরে রেড মিট আমরা খেতে নিষেধ করি, তারপরে ডাল, এগুলো আমরা কম খেতে বলি, সিম, এগুলো কম খেতে নিষেধ করি। আমরা তাদেরকে বলি যে একটু সাইটেড কন্টিনিউ ফুড খান, ফ্রুটস খান, ভেজিটেবল বেশি খান। আর কি করি, লবণ কন্টেনিং খাবার কম খাই। যেমন আমরা এই যে চিপস, আলু চিপস, বাজারে যেগুলো চিপস পাওয়া যায় বা সল্টের যেগুলো খাবারগুলো পাওয়া যায়, এই খাবারগুলো কিন্তু আমরা ডিসকারেজ করি। ইট ইজ ওয়ান অফ দি কজ দি স্মোক ফর্মেশন। সেই জন্য সল্টেজ খাবার যত কম খাবেন, যদিও এটা খুব মুখরোচক কিন্তু এটা আবার ক্ষতিকর। সেজন্য যাদের একবার পাথর হবে পরিমাণ মতন পানি খাবেন, প্রস্রাব আটকায় রাখবেন না, ইনফেকশন হলে চিকিৎসা করবেন। মাটির নিচে ওল, কচু এগুলো খাবেন না, আর গরুর মাংস কম করে খাবেন বা খাবেন না। আর কোনো সমস্যা হলে বা অ্যানাটমিক্যাল ডিসঅ্যাবিলিটি বা প্রস্রাবে কোনো সমস্যা থাকলে চিকিৎসা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদের জন্য এত কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।